শাড়ি খোলার স্বাদ মেটেনি, এবার কি বাকিগুলোও খুলতে এসেছেন? কথাটা শুনে রাজ্য অগ্নি দৃষ্টিতে তাকায় নিশুর দিকে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি নিশুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু নিশু একটুও ঘাবড়ে যায়নি। তার ইচ্ছে করছে আরো কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে রাজ্যকে। আর শোনাবেই না কেন? নিশু প্রায় 2 ঘন্টার সময় ব্যয় করে কত সুন্দরভাবেই না শাড়িটা পরেছিল। সে রুম থেকে বের হতে না হতেই রাজু কোথা থেকে ধুম করে এসে নিশুর শাড়ির কুচিতে হ্যাসকা টান দেয়। ব্যাস, তাতেই হলো। হর হর করে শাড়ির কুচিগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করলো। রাগে দুঃখে নিশুর চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দেয়। অনুষ্ঠানের আমেজে বাড়ি ভর্তি মেহমান। কেউ দেখলে কি কেলেঙ্কারি না হবে? নিশু কুচিগুলো কোনো রকম পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে শাড়ি ঠিক করার সময় দরজা খোলার শব্দে সে পেছনে তাকিয়ে দেখে রাজ্য আবার চলে এসেছে তার পিছু পিছু। তাই রাগের মাথায় বলে ফেলে কথাটা। তাতে তার বিন্দু মাত্র অনুতাপ হচ্ছে না, হবেও না। কেন হবে? হবে না, হওয়ার কোনো কারণই নেই তো। প্রায় 9 মাস হতে চলল রাজ্য পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এই 9 মাসে নিশু যতবার বাড়িটাতে এসেছে ততবারই রাজ্যের এই মিসবিহেভসের শিকার হচ্ছে। কিছুদিন আগে নিশু এসেছিল। সেদিন বিকেলে রাস্তায় হাঁটতে যায়। শীতের আগেই বিকেলগুলো খুব ভালো লাগে তার। তখন আকাশের লালচে আভার সূর্যটা তাকে বিমোহিত করে। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতি উপভোগ করছিল। তখনই রাজ্য বাইক নিয়ে এসে তার গলায় ঝুলে থাকা ওড়নাটা ছিনিয়ে নেয়। মাথায় হেলমেট না পরে তার ওড়না পেঁচিয়ে বেঁধে নেয়। তারপর নিশুর দিকে তাকিয়ে বলে, ওড়না তো গলায় ঝুলে আছে, তার চেয়ে বরং আমার মাথায় থাক। বলেই সে হন হন করে চলে যায়। কত বড় বেয়াদব ছিলে! রাস্তাঘাটে চুরি ডাকাতি করে যে সে চোর না, ওড়না চোর। তখন নিশুর ইচ্ছে করছিল ওড়না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে, মেরে ভূত বানিয়ে ফেলতে ইচ্ছে হয়েছে। কিন্তু ভূত বানালে তারই ক্ষতি হতো। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যেত ভূত হয়ে নিশুর ঘাড়ে বসে যেত। শুধু এই বাড়িতেই না, নিশুর ভার্সিটিতে পর্যন্ত হামলা করে। এই তো মাসখানেক আগের ঘটনা। নিশু বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ্যের উদয় হয়। সে হুট করে এসে নিশুর হাত ধরে টানা হ্যাঁচড়া করে, তাকে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি ঘরের দেওয়ালে তাকে চেপে ধরে বলে, ভার্সিটিতে কি ফ্যাশন শো করতে আসা, নাকি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করতে আসা, কোনটা? তখন নিশু একটা কথাও বলতে পারেনি। শুধু অঝরে তার চোখ থেকে অশ্রু ঝরেছে। আর রাজও তার ঠোঁটের লিপস্টিক বুড়ো আঙুল দিয়ে ছিটে দিয়েছে, তার চোখের কাজল ছাড়িয়ে দিয়েছে, চুল এলোমেলো করে দিয়ে এসেছে। শুধু চুল না, তাকেও লন্ড ভন্ড করে দিয়ে এসেছে। সেদিন নিশু একটা ক্লাসও করতে পারেনি। শুধু সেই দিন না, সেই দিনের পর প্রায় 15 দিনের মতো সে ভার্সিটি যায়নি। 15 দিন পর গিয়ে শুনে রাজ্য তার বন্ধুদের হুমকি থামকি দিয়ে এসেছে যেন নিশুর আশেপাশে তাদের না দেখে। এরপর থেকে শুধু বন্ধুগুলোই না, বান্ধবীগুলোও তার সাথে মিশতে চায় না, যে কোনো ভাবেই তাকে এড়িয়ে চলে। এখন আর তার ভার্সিটি যেতেও ইচ্ছে করে না, এই বাড়িতেও আসতো না। শুধুমাত্র নিশুর মায়ের জন্য এসেছে। রাজ্যের মায়ের বন্ধু নিশুর মা। তাদের বন্ধুকে সম্মান করে বলেই সে এসেছে। তাই বলে সে এই ধরনের ব্যবহার কেন পাবে? নিশুর ইচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত জঘন্য ভাষায় রাজ্যকে অপমান করতে। কিন্তু যে কথা বলেছে তার জন্যই সে ফেঁসে গেছে। রাজ্য সত্যি সত্যি নিশুর সামনে এসে তার শাড়ির আঁচলে টান দিতে চায়। রাজ্যের টানা হাসরাতে শাড়ি না খুললেও শাড়িতে থাকা পিন খুলে গিয়ে নিশুর শরীরে ক্ষত বিক্ষত করছে। চুলের খোপা খুলে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে তার চুল। শুধু তাই না, হাতের রেশমি কাচের চুড়িগুলোও ভেঙে গেছে। ভোরের শিশিরের মতো সেই হাত থেকে টুপ টুপ করে রক্ত ঝরছে। চুরির আঘাতে যে কেটে গেছে হাতটা, টুপ টুপ করে শুধু রক্তই ঝরছে না, সাথে চোখের পানিও বাদ ভেঙে গড়িয়ে পড়ছে গালে, গাল বেয়ে বুকে। রাজ্য শাড়ি ছেড়ে দিয়ে নিশুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় রুম থেকে। আর নিশু সেখানেই বসে পড়ে কাঁদতে কাঁদতে। নিশুর খুব কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটা এমন কেন? কেনই বা তার সাথে এমন করে? কি দোষ করেছে নিশু? নিশুর কান্নার বেগ বেড়েই চলছে। আশার হয়ে যাচ্ছে তার শরীর, কাটা জায়গাগুলোতে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তবুও ইচ্ছে করছে না উঠে গিয়ে অয়েনমেন্ট লাগাতে।
নিশু ফ্লোরে হাত পা ছড়িয়ে অঝরে কাঁদছে শুধু। কেউ যে হবু বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে তার প্রশংসা করতে পারে, তার রাজ্যকে না দেখলে জানতেই পারত না নিশু। শেষমেশ রাজ্যের সাথে নিশুর পরিণয় ঠিক হলো। সেদিন নিশু তাদের বাড়ি থেকে এক প্রকার পালিয়ে চলে আসে। তারপর থেকে রাজ্যের বাড়ির কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি সে। কয়েকদিন বেশ ভালোভাবেই কেটে গেল। কিছুদিন পর হঠাৎই রাজ্যদের বাড়ি থেকে নিশুর বাড়িতে প্রস্তাব আসে। নিশুর বাবা মা হাসি মুখে সব মেনে নেয়। তারা যেন এই জন্যই অপেক্ষা করছিলেন। তাছাড়া রাজ্যকে প্রত্যাখ্যান করার কোনো কারণই নেই। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছে। তার বাবার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ঢাকায় নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে। বলতে গেলে জমিদারের ছেলে। আর চেহারা, সেটা তো তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। কত মেয়ের প্রেমাবেদন, যে কেউ দেখলেই ধপাস করে তার প্রেমে পড়ে যায়। যদি তার আচরণ না জানে, নিশু আচরণটা জানে বলেই হয়তো এখনো প্রেমে পড়েনি। তাছাড়া বাবার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস নিশুর নেই। কিন্তু রাজ্যকে বিয়ে করে তার সাথে সংসার করার ক্ষমতাও তার নেই। তাই রাজ্যকে জরুরি কথা বলার নাম করে একটা রেস্টুরেন্টে ডাক। আধা ঘন্টা অপেক্ষা করার পর রাজ্য আসে। চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার কাছে 10 মিনিট সময় আছে, যা কথা বলার এর মধ্যেই বলতে হবে। রাজ্য হাতের কালো ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বলল, তোমার সময় শুরু হচ্ছে, নাও স্টার্ট করো। নিশু হতভম্ব হয়ে রাজ্যর দিকে তাকিয়ে আছে। ছেলেটার এতটা পরিবর্তন হলো কি করে? যে ছেলে কথা বলার জন্য বা শুধু দেখার জন্য মাঝরাতে বাড়িতে চুলের মতো ঢুকে পড়ে, সে আজ বলছে 10 মিনিট সময় কথা বলার জন্য। নিশুকে চুপ থাকতে দেখে রাজ্য কপাল কুঁচকিয়ে বলল, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, পরে আফসোস করবে না জানো। আর তোমার মুখের হা বন্ধ করো, মনে হচ্ছে আমাকে গিলে ফেলবে এক্ষুনি। নিশু দ্রুত চোখ বন্ধ করে। সে আর শুধু অবাকই হচ্ছে না, ছেলেটাকে আজ তাকে অবাক করার জন্য এসেছে। নিশু টেবিলে থাকা কফি মগের দিকে তাকিয়ে বলল, আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রাজ্য খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, কেন, কারণটা জানতে পারি? আমার বয়ফ্রেন্ড আছে। রাজ্য নিশুর পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকায়। ছেলেটা মুখ কাচুমাচু করে বসে আছে, তারপর মুখ কুচকিয়ে বলে, ও নাকি? হুম। কি নাম? আবির। বাহ, সুন্দর নাম। নিশু কথাগুলো বলার সময় মনে মনে ভয় পাচ্ছিল, না জানি রাজ্য কি তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে। কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই, বরং সেই ছেলেটির নামের প্রশংসা করলো। তাকে আরো অবাক করে দিয়ে রাজ্য বলল, তোমার কি কথা বলা শেষ? নিশু মাথা নাড়ায়, যার অর্থ শেষ। তখন রাজ্য তার পকেট থেকে পার্স বের করে, সেখান থেকে কিছু টাকা নিয়ে নিশুর হাতে গুজে দিয়ে বলে, সম্বন্ধের পর প্রথম দেখা, আর প্রথম দেখায় নাকি কনেকে টাকা দিতে হয়, বিয়ে হোক বা না হোক টাকা দিতে হবে না। নাও তোমার টাকা। কথাটা বলে রাজ্য টেবিল থেকে তার ফোন হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাওয়ার সময় বিলটা দিয়ে যেও, আমি পরে শোধ করে দেব। আবার এখান থেকে দিতে যেও না যেন, কেমন? রাজ্য আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। নিশু রাগের দৃষ্টিতে তার চলে যাওয়া দেখে সে বুঝতে পারল না রাজ্য তাকে অপমান করলো কিনা। সেও তার হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালেই আবির বলে ওঠে, বিলটা দিয়ে যাও নিশু, রাজ্য কিন্তু তোমাকে বলেছিল দিয়ে যাওয়ার জন্য। আর আমি আবির কথাটা শেষ করতে পারেনি। তার আগেই নিশু তার ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে হনহন করে চলে যায়। 2 ঘন্টা হতে চলল নিশু ওয়াশরুমে বসে আছে। সে আজ কিছুতেই বের হবে না। না না না, নিশুর বোন। নিশু বের না হওয়ার কারণ রাজ্য। সে রাজ্যর গলা শুনে ওয়াশরুমে ঢুকে গেছে। কান পেতে সে রাজ্যের এ বাড়িতে আসার কারণটাও জেনে নিয়েছে। রাজ্য এখানে এসেছে নিশুকে নিয়ে যাওয়ার জন্য, তার এক বন্ধুর পার্টিতে। কিন্তু পৃথিবী উল্টে গেলেও নিশু তার সাথে যাবে না। দরকার হলে সে এখানে সারা দিন কাটিয়ে দেবে। রাজ্যের হাত থেকে বাঁচার জন্য শুধু সারা দিনে না, সারা জীবনই এখানে থাকতে পারবে। খিদে পেলে পানি খাবে, হাওয়া খাবে। অনেক বছর কেটে গেলে তার রূপার চেলের মতো লম্বা চুল হবে। তারপর ঘোড়ায় চড়ে তার রাজকুমার আসবে। সে তার লম্বা চুলের গুচ্ছ দিয়ে রাজকুমারটাকে নিয়ে আসবে।
তখন রাজকুমার তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে নিজের রাজ্যে। ভাবতেই নিশুর সারা শরীরে শিহরণ খেলে গেল। কিন্তু অপেক্ষা করার মতো মহৎ কাজ করার ধৈর্য সবার থাকে না, নিশুরও নেই। সে ভাবলো রাজ্য হয়তো এতক্ষণ চলে গেছে, তাই সে শরীরে টাওয়াল জড়িয়ে বের হয় ওয়াশরুম থেকে। আর বেরিয়ে যা দেখে তাতে তার চোখ ছানা পড়া। মনে হচ্ছে এক্ষুনি তার চোখ টুপ করে বেরিয়ে মার্বেলের মতো চলে যাবে রাজ্যের পায়ের কাছে। রাজ্য নিশুর বেডে বসে ফোন টিপছে। নিশু নিজের অবস্থা খেয়াল হতেই চিল্লাতে থাকে। রাজ্য দ্রুত ফোন রেখে নিশুর কাছে আসে। নিশুর মুখ চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, এই মেয়ে চুপ। আমি তেলাপোকা না, সাধারণ মানুষ। ভ্যা করে চিৎকার করে আঙ্কেল আন্টিকে শোনাচ্ছ? নিশু কথা বলছে ঠিকই, তবে তার মুখ থেকে শুধু গঙ্গানের আওয়াজ হচ্ছে। তার কারণটা অপরিষ্কার। রাজ্য তার মুখ খানিকটা জুড়েই চেপে ধরেছে। বুঝতে সময় লাগলেও রাজ্য ব্যাপারটা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। নিশু 2 হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করে। রাগী সুরে রাজ্যকে বলল, আপনার সাহস হয় কি করে এই ঘরে আসার? বেরিয়ে যান এক্ষুনি। তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তাছাড়া একটা সময়ের পর ঘরটা আমারও হবে। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে যাব? তুমি যেভাবে ভেবেছিলে ওয়াশরুমে বসে থাকলে আমি চলে যাব। দেখুন, আপনি প্লিজ যান এখান থেকে, আমি ড্রেস চেঞ্জ করব। রাজ্য আবার গিয়ে বেডে বসে পড়ে। ডন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো করো। নিশু চোখ কপালে তুলে বলল, করো মানে কি? আপনার মতো বাজে লোকের সামনে আমি ড্রেস চেঞ্জ করব ভাবলেন কি করে? আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না, আপনাকে বিয়েও করছি না। রাজ্য দাঁড়িয়ে নিশুর দিকে অনিমেষ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, যাবে না? নিশু ঢোক গিলে হালকা মাথা নাড়ায়। রাজ্য মুস্কি হেসে নিশুর দিকে এগিয়ে আসলেই নিশু 2 পা পিছিয়ে যায়। বিপদ সবার সামনে থাকলেও নিশুর বিপদ পেছনে। দেওয়ালে যে তার পিঠ থেকে গেছে, সে সাইডে সরে যেতে চাইলেও রাজ্য তার কাঁধ বরাবর দেওয়ালে হাত ঠেকায়। নিশু করুণ দৃষ্টিতে তাকায় রাজ্যর দিকে। রাজ্য মুস্কি হেসে বলে, যাবে না আমার সাথে? নিশু কাঁদ কাঁদ সুরে বলল, যাব। গুড। 10 মিনিট সময় দিচ্ছি রেডি হওয়ার জন্য। রাজ্য বাহিরে গিয়ে অপেক্ষা করছে। নিশু বকাতে বকাতে রাজ্যের গোষ্ঠী উদ্ধার করছে আর রেডি হচ্ছে। সেই সুযোগ পেলে রাজ্যের চুল ছিঁড়ে আকাশে উড়াতো। নিশু সাদা টপস আর গেঞ্জি পরে বাহিরে যায়। রাজ্য তাকে দেখে বিরক্তকর শব্দ করে, তার হাত ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে আসে। তারপর আলমারি খুলে একটার পর একটা কাপড় বের করতে থাকে। সব কাপড় বের করা শেষ হলে খুঁজে খুঁজে একটা সাদা আর গোলাপি মিশ্রণের সালোয়ার স্যুট দিয়ে বলে চেঞ্জ করার। নিশু ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি আপনার কথাই চলবো নাকি? পারবো না এখন আবার চেঞ্জ করতে। ঠিক আছে, করতে হবে না। রাজ্য ড্রেসটা তুলে নেয়। তারপর নিশুর সামনে এসে বলে, যেহেতু তুমি করবে না তো আমিই করিয়ে দেই চেঞ্জ। রাজ্য কথাটা বলে নিশুর দিকে হাত বাড়াতে নিশু লাফিয়ে দূরে সরে যায়। রাজ্য মুখ কুচকিয়ে বলে, কি হলো? নিশু আমতা আমতা করে বলল, ড্রেস চেঞ্জ করার জন্য আমার 2টো হাত আছে, আপনি কেন কষ্ট করে চেঞ্জ করিয়ে দেবেন? আমায় দেন, আমি পারবো। শিওর নাকি বাংলা সিরিয়ালের ভিলেনদের মতো নতুন ফোন দিয়ে আসবে? নিশু মুখ ছোট করে মাথা তোলায়। রাজ্য ড্রেসটা হাতে নিয়ে বেরিয়ে যায়। নিশুর ঘুম ভেঙে গেছে সেই কখন, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছে না। মাথাটা ভীষণ ভারী লাগছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে উঠে বসে বিছানায়। মনে করার চেষ্টা করে কি হয়েছে তার সাথে। রাজ্য তাকে নিয়ে যেতে এলেই সে গাড়িতে রাজ্যের পাশে বসে। রাজ্যকে অনেক জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে তারা, কিন্তু রাজ্য মুখ খোলেনি। শেষ পর্যন্ত নিশু বলে, আপনি বলবেন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, নাকি আমি গাড়ি থেকে লাফ দেব? গাড়ি লক করা, আর যাচ্ছি জাহান্নামে। এতক্ষণ রাগ হলেও জাহান্নামের কথা শুনে নিশুর মনটা আনন্দে নেচে উঠল। কারণ সে অসাধারণ একটা প্ল্যান করে ফেলেছে। নিয়ে যাক জাহান্নামে, সে যাবে, নিশ্চয়ই যাবে। আর গিয়ে রাজ্যকে ঠুস করে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে ভো করে দৌড় দিবে। ভাবতে ভাবতে নিশু গাড়িতেই ঘুমিয়ে পড়ে। যখন চোখ মেলে তখন দেখে রাজ্য তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।
তাকে চোখ খুলতে দেখেই মুস্কি হাসে। তারপর নিশুকে নিয়ে যায় তাদের পার্টির জায়গায়। পার্টিতে রাজ্যের অনেক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। বেশ কিছু মেয়ে বন্ধুও ছিল। দেখতে স্মার্ট আর সুন্দর হলেও তার কাছে মনে হয়েছে বেহাইয়া। তা না হলে হবু বইয়ের সামনে কি করে তার বরকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে পারে? কি বেহাইয়া মেয়েগুলো! তখন নিশুর ইচ্ছে করছিল কষে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতে, কিন্তু দিতে পারেনি বলে তার খুব কষ্ট হচ্ছে। পার্টির এক পর্যায়ে নাচ গানের আয়োজন করা হয়েছে। রাজ্য নিশুর হাত ধরে বলে, গাড়িতে তো বলেছিলে লাফ দেওয়ার কথা, এখন দেখি কেমন লাফালাফি করতে পারো। নিশু রাজ্যের হাত হ্যাসকা টানে সরিয়ে নেয়। রাজ্য পড়তে পড়তে উঠে দাঁড়ায়। অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে তাকায় নিশুর দিকে। নিশু ডন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনার সাথে নাচবো এটা ভাবলেন কি করে? যান গিয়ে তাদের সাথে নাচেন যারা আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল। রাজ্য ভ্রু কুসকিয়ে তাকায় নিশুর দিকে, তারপর মুস্কি হেসে চলে যায়। অন্য একটা মেয়েকে নিয়ে নাচতে শুরু করে দেয়। নিশুর তখন ইচ্ছে করছিল দুজনকে গরম তেলে ভাজা করে মশলা দিয়ে খেয়ে ফেলতে। মেয়েটাকে খাওয়া যেতে পারলেও রাজ্যকে সে খেতে পারবে না। ছেলেটা যা ভয়ঙ্কর দেখা যাবে, পেটের ভিতরে গিয়ে নিশুর কিডনি খেতে শুরু করলো। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর নিশু ছাদে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে তার। ছেলেটা যখন তার খেয়াল রাখতে পারবে না তখন নিয়ে আসলো কেন? আনমনে এসব ভাবার সময় হঠাৎ কারোটাকে চমকে ওঠে নিশু। পেছনে তাকিয়ে দেখে রাজ্যের একটা বন্ধু। ছেলেটা কাছে এসে বলল, আমার নামটা কি মনে আছে ভাবি? নিশুর মুখটা ছোট করে মাথা নাড়ায়, যার অর্থ নেই। ছেলেটা মুখে বিশাল বড় হাসি টেনে বলল, আমি নীরব আর আপনি নিশু, দেখেছেন কি মিল? নীরবের কথা শুনে নিশু না হেসে পারল না। নিশুর হাসির শব্দে পাশাপাশি নীরব একটা থাপ্পড়ের শব্দও শোনে। তাকিয়ে দেখে নিশুর গালে হাত দিয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। রাজ্য নিশুর দিকে অগ্নি মুক্তির মতো করে তাকায়। তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় সেইখান থেকে। নীরব হতভাগ হয়ে শুধু তাতে চলে যাওয়া দেখে। রাজ্য নিশুকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে নিশুর এক হাত পিঠের সাথে পেঁচিয়ে ধরে। নিশুর গাল চেপে ধরে দাঁত চেপে বলে, কই, কখনো তো দেখিনি আমার সাথে হেসে হেসে কথা বলতে। অন্যদের সাথে পেট ফেটে হাসি আসে, আমাদের বেলায় লবডঙ্গা। নিশু রাজ্যকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি একটা বাজে 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 লোক। বাজে লোকের সাথে আমি হেসে কথা বলতে পারি না। রাজ্যকে নিশুকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হন হন করে চলে যায়। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এত জোরে কেউ মারে? নিশ্চয়ই আজ জ্বর চলে আসবে নিশুর। ছোটবেলায় যাদের থু দিয়ে দৌড় দিত তারাও কখনো এত জোরে মারত না তাকে। নিশু কাত কাত চেহারা বানিয়ে বাইরে গিয়ে দেখে রাজ্য ফের মেয়েগুলোর সাথে নাচছে। শুধু একটা মেয়ে না, মেয়েদের একটা গ্রুপ সাথে। নিশু দাঁত কটমট করে তাকাই তাদের দিকে। এতক্ষণ নিশুর সাথে কি বাজে ব্যবহার করে এখন তাদের তাদের করে নাচছে। নিশুর রাগে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে গ্লাসটা খালি করে দেয়। তার আশেপাশে লোকজন সহ সবকিছু ঘুরলেও সে আরো কয়েক গ্লাস ওয়াইন শেষ করে দেয়। চোখ খুলে তাকাতে বড্ড কষ্ট হচ্ছে তার, তাকাতেই পাচ্ছে না। অসাড় হয়ে আসছে শরীর, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, পা দুটো ভেঙে পড়ছে। তখন এই ধপাস করে কানে একটা শব্দ যায়, ব্যাস আর কিছুই মনে নেই তার। এখন চোখ মেলে দেখে সে তার নিজের বিছানার মতো একটা বিছানায়। ভালো করে তাকিয়ে দেখে রুমটা নিজের রুমের মতো। মাথাটা ঝিমঝিম করছে তার, ভুয়ো ভুয়ো করে ঘুরছে আশপাশটা। নিশুর মাথা ঝিমঝিম করছে তো করছেই, কিছুতেই চোখ খুলে তাকাতে পারছে না সে। মেসেজের টুংটাং শব্দে চোখ খুলে ফোন হাতে নেই। মেসেজ অপশনে গিয়ে দেখে রাজ্যের মেসেজ। নিশু মেসেজ ওপেন করে। মেসেজটা দেখে নিশুর হাত থেকে ধপ করে ফোনটা পড়ে যায় ফ্লোরে। মাই গড, কি ভয়ঙ্কর কথা! নিশুর পেটের বাম পাশের লাল তিলটা নাকি অসাধারণ। রাজ্য কিভাবে জানলো তিলটার কথা? নিশু দ্রুত ফোন তুলে রাজ্যকে ফোন করে। রাজ্য ফোন রিসিভ করতে নিশু কর্কশ গলায় বলল, এসব কি ধরনের ফাজলামো? ফাইজলামো না তো, সত্যি বলছি, তোমার পেটের লাল তিলটা আজ আমায় ঘুমোতে দেবে না নিশ্চিত। আপনি একটা ফাজিল ছেলে। আমি ফাজিল? নিজে মাতাল হয়ে এলোমেলো কাজ করলে আর ফাজিল বলছো আমায়?
এলোমেলো কাজ মানে? আমি মুখে বলতে পারবো না। নিশুর হাত থেকে দ্বিতীয়বারের মতো ফোন পড়ে যায়। তার সব শেষ। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না, কিন্তু গলায় কান্না কাটার মতো বিধা আছে, কিছুতেই বেরোচ্ছে না। ছেলেটা কি সাংঘাতিক। নিশু আবার ফোন হাতে নেয়। রাজ্যকে লাইনে দেখে সে বলল, খবরদার, কাল আপনি কিছুতেই আসবেন না আমাদের বাড়িতে। যদি আসেন তাহলে সত্যি বলছি, এক কোপে আপনার ঘাত থেকে মন্ডুটা আলাদা করে ফেলবো আমি। নিশুর কথা শুনে রাজ্য হো হো করে হেসে ওঠে। তাতে নিশুর রাগ আরো বাড়ছে। ইচ্ছে করছে এখনই দিয়ে তাকে উপরে পাঠিয়ে দিতে। রাজ্য হাসতে হাসতেই বলল, আমি মাতাল মেয়েদের সুযোগ দেই না, যদিও তারা সুযোগের অপেক্ষায় থাকে। কথাটা বলে রাজ্য ফোন কেটে দেয়। নিশু হতভম্ব হয়ে বসে থাকে বিছানায়। ঘড়িতে সময় 7:30। ভীষণ খিদে পেয়েছে তার, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলদেশ হারিয়ে যায়। নিশুর ঘুম ভাঙে মানুষের চিল্লাচিল্লি শুনে। বিছানা ছেড়ে আড়মোড় ভেঙে বাহিরে যায়। বিশাল আয়োজন বাড়িতে। মনে হচ্ছে আজ তার এঙ্গেজমেন্ট না বিয়ে। কিন্তু নিশু জানে রাজ্য আসবে না। তাকে যা হুমকি দেওয়া হয়েছে তাতে সে নিশ্চিত ঘাবড়ে আছে। তা না হলে ফোন কেটে দিত নাকি। কিন্তু নিশুকে ভুল প্রমাণ করে রাজ্য তাইরে নাইরে করতে করতে এঙ্গেজমেন্টে চলে আসে। রাজ্য সোজা নিশুর ঘরে ঢুকে যায়। নিশু তখন কানে দুল পড়তে চেষ্টা করছিল। হঠাৎ ঘাড়ে স্পর্শ পেয়ে চমকে ওঠে। আয়নায় রাজ্যকে দেখে আরো বেশি চমকে দেখে। রাজ্য হেসে বলল, আমি ভূত না, শান্তশিষ্ট সাধারণ মানুষ। নিশুর রাজ্যের হাত ছাড়িয়ে বলল, আপনাকে যে শান্তশিষ্ট সাধারণ মানুষ বলবে সে নিঃসন্দেহে বোকা। আমি শান্তশিষ্ট না। মোটেও না। আপনাকে তো আমি বারণ করেছিলাম না আসার জন্য, তবুও বেহাইয়ার মতো চলে আসলেন। দেখো নিশু, আমার রাগ উঠাবে না, তাতে তোমারই ক্ষতি। বেহাইয়াকে বেহাইয়া বলবো না তো কি বলবো? আপনাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও নাচতে নাচতে চলে এলেন। বিয়ের আগে এমন কিছু হতেই পারে, এটা অস্বাভাবিক নয়। আমার প্রাক্তনদের সংখ্যা জানেন কত? অসংখ্য, গুণে শেষ করা যাবে না। আচ্ছা, তোমার আষাঢ়ে গল্প শেষ হলে? আমি আসলে গল্প দিচ্ছি না। নীরব তো আমার বর্তমান। আমার প্রাক্তন জানেন কে? কে শুনি? আরাফ, সিয়াম, নাহিদ, মাহিদ, রহিম, করিম ইত্যাদি ইত্যাদি। রাজ্য মোটেও ঘাবড়ে না গিয়ে মুস্কি হেসে বলল, এখন থেকে নীরব সহ সবাই প্রাক্তন। ওদের নাম কেটে শুধু রাজ্যের নামটা লিখে নাও, বুঝতে পেরেছো? সম্ভব না। রাজ্য ভ্রু কুচকিয়ে বলল, কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি তোমাকে বারণ করেছিলাম আমার রাগ না উঠাতে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। নিশু আমতা করে বলল, এত এত বয়ফ্রেন্ড, আমি তো ভার্জিন নাও হতে পারি। কথাটা শুনে রাজ্যের পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে যায়। নিশুর কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে নিশুকে নিজের সাথে আটকে দেয়। তারপর দাঁত চেপে বলে, তুমি ভার্জিন হও আর না হও, তুমি আমার কথাটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট টাইম এমন কথা শুনলে খুব খারাপ কিছু হবে। রাজ্য কথাটা বলে নিশুর নাকের ডগায় কামড় বসিয়ে চলে যায়। নিশু ফ্লোরে বসে পড়ে। মাথা ব্যথা করছে তার। চুলগুলো নিশ্চয়ই ছিঁড়ে ফেলেছে, নাকটাও বন্ধ হয়ে আসছে। শ্বাস আটকে সে নিশ্চিত মারা যাবে এখন। মারা যাওয়ার আগে তার একটাই উইশ, রাজ্যকে ইচ্ছে মতো পিটিয়ে তার চুলগুলো একটা একটা করে ছেঁড়া। নিশু ছেলেটার সাহস থেকে অবাক হচ্ছে, আবার নিজের সাহস থেকে আরো বেশি অবাক হচ্ছে। এনগেজমেন্ট অনুষ্ঠানের শেষে রাজ্য স্ট্রিক্টলি বলে দিয়েছে বিয়ের আগে যেন আর বাইরে বেরোনো না হয়। কিন্তু নিশুর মনটা ভালো ছিল না। বিদায় আজ ভার্সিটির রওনা হয়েছিল। রাস্তায় অনেকটা সময় রিক্সার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করে। তখনই নীর রিক্সা নিয়ে হাজির। আর সে এমনভাবে রিকোয়েস্ট করলো, সে না উঠে পারল না। ছেলেটার জন্য তার মায়া হয়। কত ভালো বন্ধু ছিল তারা। যদি নীর তাকে প্রপোজ না করতো তাহলে হয়তো এখনো বন্ধুত্ব থাকতো। তার আগে যদি জানতো রাজ্যের মতো ফাজিল ছেলের সাথে তার বিয়ে ঠিক হবে, তাহলে ভুলেও নীরের সাথে বন্ধুত্ব নষ্ট করতো না। কিন্তু ভাবনার জগৎ থেকে ফিরে আসে নীরের কথায়। নীর খামখেয়ালি সুরে বলল,
কথা বলছো না কেন নিশু? বর কি বারণ করে দিয়েছে? বারণ করবে কেন? কি যে বলো তুমি। নীর ব্যাগ থেকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলল, আগে তো রোজ চকলেট না দিলে আমার চুল ছিঁড়ে ফেলতে, শেষবারের মতো আজ চকলেটটা খাবে? নিশু খানিকটা সময় মুস্কি হেসে তার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করে দেয়। নিশুকে বশ করার মন্ত্র চকলেট। চকলেট হলে তার আর কিছুই চায় না। নিশু আপন মনে চকলেট খাচ্ছে আর নীর তাকিয়ে মিটিমিটি করে হাসছে। নিশু চকলেট খাওয়া শেষ হলে নীর বলল, তোমার বর তো আমায় খুব ভালোবাসে। বিয়ের আগে ভার্সিটিতে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকায়। নিশু মুখটা ছোট করে উত্তর দেয়, এখানে ভালোবাসার কি দেখলে? ও মা, ভালোবাসে না বলছো? ভালো না বাসলে এমন করে কেন? নিশু নীরের কথার উত্তর দেওয়ার আগেই তার মাথা চক্কর দিয়ে ওঠে, চোখ দুটো বন্ধ হয়ে আসতে শুরু করে। তার উপর হঠাৎ রিক্সা থেমে যাওয়ায় তাল সামলাতে না পেরে নীরকে আঁকড়ে ধরে আবছা চোখে দেখতে পায় রাস্তা ব্লক করে রাখা সাদা গাড়িটাকে। গাড়িটা চিনতে তার এক মুহূর্ত দেরি হয়নি। রাজ্য গাড়ি থেকে নেমে নিশুর সামনে এসে দাঁড়ায়। ব্যাস এইটুকু মনে আছে তার। তারপর চোখ দুটো বন্ধ হয় আপনা আপনি। আর যখন চোখ মেলে তখন সে রাজ্যের গাড়িতে। মাথা তখনও ভারী লাগছিল। গাড়ি থেকে নেমে দেখে গাড়িটা একটা হসপিটালের সামনে। নিশুর বুকটা ধক করে উঠল। নীর বা রাজ্যের কি কিছু হয়েছে সে মনে করতে পারছে না কিছুই। হঠাৎই সেন্সলেস হওয়ার কারণ কি তাও জানে না। নিশু দৌড়ে হসপিটালে যায়। রিসেপশনে গিয়ে রাজ্যের নাম না পেলেও নীরের নাম ঠিকই পায়। নীরবের কেবিনে গিয়ে দেখে সে পেটে শুয়ে কাতরাচ্ছে। তার পায়ে, মাথায় আর শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। নীরকে দেখে সে পুরোপুরি ঘাবড়ে যায়। তার চোখ দুটো ছলছল করে ওঠে। নিশুকে দেখে নীর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, নিশু, কাউকে সাহায্য করা কি খারাপ? আমি তো তোমাকে শুধু সাহায্য করতে চেয়েছি, তাতে তোমার বর আমাকে এভাবে মারতে পেরেছে? নীরের কথায় নিশুর মাথার গোটা আকাশটাই যেন ভেঙে পড়েছে। সে রাজ্যকে এতদিন শুধু ছেলে মানুষ ভেবেছিল, কিন্তু আজ সে বুঝতে পেরেছে ছেলেটা কত বড় বাজে, একটা বখাটে। নিশু নীরের পাশে বসে তার হাত ধরে বলে, আই এম সরি নীর, আমি একদম বুঝতে পারিনি এমন কিছু হবে। বলতে বলতে নিশু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে আরো কিছু বলার আগে পেছন থেকে একটা হাত এসে তাকে উঠিয়ে নেয়। নিশু না তাকিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। নিশু না তাকালেও খুব ভালো করে জানে এটা রাজ্য, কাউকে মারলে সে ব্যথা পায়। চোখ থেকে পানি বের হয়, কিন্তু রাজ্যের চোখ থেকে আগুন বের হচ্ছে। তখনই চট করে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তার রুমাল বের করে নিশুর মুখ বেঁধে দেয়। নিশুর ওড়না দিয়ে তার হাত দুটিও বেঁধে দেয়। তারপর পাঁচকোলা করে তুলে নিয়ে চলে যায় কেবিন থেকে। নীর বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে তাদের চলে যাওয়া দেখে। নিশু নড়তেও পারছে না। খুব শক্ত করে তাকে ধরে রেখেছে রাজ্য। মুখ বেঁধে রাখার কারণে কথাও বলতে পারছে না। ছটফটানির সুযোগটাও তাকে দেয়নি। রাজ্য হসপিটাল থেকে বেরিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দূরে কোথাও, শহর থেকে অনেক দূরে। তখন নিশুর আত্মাটা ধপ ধপ করে কাঁপছিল। রাজ্য তাকে একটা পুরনো পোড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে একটা চেয়ারে তাকে বসিয়ে হাত পা বেঁধে দিয়ে মুখ খুলে দেয়। নিশু কিছুটা সময় জোরে জোরে শ্বাস নেয়, তারপর ছাচালো কণ্ঠে বলল, ফাজিল ছেলে, আমাকে এখানে আনার মানেটা কি? রাজ্যর সামনে চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে সুকটান দিয়ে বলল, একটা ছেলে একটা যুবতী মেয়েকে কেন এমন জায়গায় নিয়ে আসে তা তো তোমার অজানা নয়। রাজ্যের কথা শুনে নিশুর চোখে অন্ধকার দেখছে। ছেলেটা এত বাজে হতে পারে তা তার কল্পনার বাহিরে। নিশুর ইচ্ছে করছে রাজ্যের কান ধরে টেনে নিয়ে তার বাবা মাকে দেখিয়ে বলতে, দেখো তোমরা কার সাথে আমায় বিয়ে দিতে চাচ্ছ, কি ভয়ঙ্কর বাজে ছেলের সাথে। কিন্তু তার হাত পা বাঁধা থাকায় সে নড়তেও পারছে না। সেখানে এসব ভাবা হাস্যকর। নিশুর চোখ টলমল করছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ্যের দিকে। রাজ্য সিগারেট শেষ করে ফেলে দিয়ে বলল, কেমন অনুভূত হচ্ছে? নিশু চুপ করে আছে। তার ইচ্ছে হচ্ছে রাজ্যকেও এভাবে বেঁধে তার সামনে কয়েকটা কুকুর লেলিয়ে বলতে, কেমন অনুভূতি হচ্ছে স্যার? কিন্তু সে পারছে না। রাজ্য গম্ভীর করে বলে, আমি বলেই কি কোনো অনুভূতিই পাচ্ছ না? এখানে যদি নীর থাকতো তাহলে অনুভূতি পেতে, তাই না?
নীর আপনার মতো অমানুষ না। নিশুর কথায় রাজু হু হু করে হেসে উঠল। নিশু বুকার মতো তার হাসির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল না এতে হাসার কি আছে। অন্য সময় তো রেগে আগুন হয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতো। রাজু হাসতে হাসতেই বলল, তার মানে রাজ্য আরো খারাপ কিছু, শয়তান। নিশু ফ্রু কুসকিয়ে তাকায় রাজ্যের দিকে। রাজ্য হঠাৎ করেই হাসি থামিয়ে বলল, বুঝতে পারছো না, এই প্ল্যানটা তোমার প্রাক্তন নীরেরই। বেচারা তো হসপিটালে, তার হয়ে আমি করে দিচ্ছি। নিশু এতক্ষণে বুঝতে পারছে তার হঠাৎ সেন্সলেস হওয়ার কারণটা। নীর চকলেট কিছু মিশিয়ে নিশ্চয়। নিশু করুণ দৃষ্টিতে রাজ্যের দিকে তাকায়। রাজ্য চেয়ার থেকে উঠে বাইরের দিকে যেতে শুরু করে। নিশু চিৎকার করে উঠল, প্লিজ আমাকে নিয়ে যান। রাজ্য রেসপন্স না করে যেতেই থাকে, পেছনেও তাকায়নি। নিশু এখানে একলা থাকার কথা ভাবতেই কেঁপে উঠল, মিনতি করে বলল, প্লিজ আমাকে নিয়ে যান, আমি আপনার সব কথা শুনবো, বাড়ি থেকে এক পাও বের হব না। নিশুর কথা শেষ না হতেই রাজ্য ধূপধাপ পা আবার ফেলে চলে আসে। তারপর চেয়ারের হাতলে নিজের হাত রেখে নিশুর মুখের সামনে গিয়ে বলল, শিওর নাকি এখান থেকে গেলে ভুলে যাবে? নিশু মুখ বাচ্চাদের মতো করে দোলনায়, যার অর্থ সে ভুলবে না। রাজ্য যেভাবেই তাকে এখানে এনেছিল সেভাবেই নিয়ে চলে যায়। সারা রাস্তায় নিশু কোনো কথাই বলেনি। নিশুকে বাড়ি পৌঁছে দিয়ে রাজ্য সবেমাত্র বাড়ি গিয়ে গোসল করে, তখনই হসপিটাল থেকে ফোন আসে। সে দৌড়ে হসপিটালে যায়। হসপিটালের কাণ্ড দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। নিশু নীরের ব্যান্ডেজের জায়গায় ইচ্ছে মতো কিল ঘুষি যা পারছে দিচ্ছে। তার হাতে ইনজেকশনের সিরিজ, সেটা দিয়েই সবাইকে প্রতিশোধ করার চেষ্টা করছে। নীরের চিৎকারে হসপিটালের সবাই জড়ো হয়ে সেই দৃশ্য দেখছে। রাজু থতমত খেয়ে সেখানেই পড়ে আছে। পরে ভাবলো বেচারা এভাবে মার খেলে নিশ্চিত মারা যাবে। এমনিতেই তাকে মেরে পুলিশকে ম্যানেজ করতে অনেক হয়রানি হতে হয়েছে, এখন মার্ডার কেস হলে সে নিজেই মার্ডার হয়ে যাবে। রাজু রুমাল বের করে নিশুর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে মুখ বেঁধে নাও, তাহলে চিল্লাচিল্লি করতে পারবে না। নিশু রাজ্যের কথায় খুশি হয়ে হাত বাড়াতেই রাজ্য তার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে মেশায়। তারপর হাত থেকে সিরিজ নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নার্স আর ডাক্তাররা নীরের ট্রিটমেন্ট শুরু করে দেয়। নিশুকে আটকানোর জন্য রাজ্য নিজেও কয়েকটা কিল ঘুষি খায়। তারপর তাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যায় বাড়িতে। সেই দিন থেকে নিশু সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়নি, একেবারে বিয়ের দিনে বের হয়। একরাশ মন খারাপ নিয়ে বের হতে হয় বাড়ি থেকে, এক নতুন জীবনের সূচনা করতে। সে জানে সে জীবন তার কখনোই মনের মতো হবে না। সেখানে হয়তো তাকে বন্দিনী রাজকন্যার মতো জীবন কাটাতে হবে। তাকে ফুল দিয়ে সাজানো ঘরটাই রেখে সবাই চলে যায়। তার বড্ড একা লাগছে, কান্না পাচ্ছে খুব। বিছানায় ছোপ ছোপ রক্ত, তারই একপাশে রাজ্য ক্লান্ত শরীরে শুয়ে আছে। তার নিশু ফ্লোরে চাদর মুড়ি দিয়ে বসে কান্না করছে। কত স্বপ্ন ছিল আজকের রাতটা নিয়ে, রাজ্য সব ভেঙে চুরমার করে দিয়েছে। একটু আগের কথা ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। সে কত আশা করে বসেছিল, মনে কত শত স্বপ্ন বুনছে। ভাবছে এখানে রজনীগন্ধার পরিবর্তে এক সাদা কাঠগোলাপ থাকলে কেমন হতো। গোলাপের পাপড়ির বদলে কাঠগোলাপের গন্ধে ভরে যেত ঘরটা। সেখানে নিশু চুপটি করে ঘুমটা টেনে বসে অপেক্ষা করত প্রিয় মানুষটার জন্য। আর তাকে রাজ্যের মতো বাজে একটা ছেলের সাথে, রাজ্য বাজেই তো, খুব 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 বাজে। বাজে না হলে কখনো কেন বলে না ভালোবাসি প্রিয়সী? শুধু অধিকার খাটাতে আসা, সে অধিকার দেওয়ার সুযোগ দেয়নি তো, তাহলে কেন অধিকার পাবে? নিশুর আকাশ পাতাল ভাবনা বন্ধ হয় দরজার শব্দে। সে খুব ভালো করে জানে রাজ্য এসেছে। রাজ্য দরজা বেশ জোরে শব্দ করেই বন্ধ করে। নিশুর অন্তরাত্মা সহ কেঁপে ওঠে। রাজ্য ওয়াশরুমে যায়। নিশু বিছানা ছেড়ে সবে উঠতে চায়, তখনই রাজ্য চলে আসে। নিশু আজ রাজ্যের কাজকর্ম বুঝতে পারছে না। রাজ্য নিশুর সামনে গিয়ে হালকা সবুজ পাঞ্জাবি পকেট থেকে কিছু ছবি বের করে ছুঁড়ে মারে নিশুর মুখে। নিশু বেশ অবাক হয় রাজ্যের এ ধরনের আচরণে। সে একটা ছবি হাতে নিয়ে দেখে, সাথে সাথে ফেলে দেয়। ফেলে দেয়নি, ঠিক পড়ে যায়। ছবিতে নীরের সাথে তার জড়িয়ে ধরা ছবি। তার স্পষ্ট মনে আছে এই দিনের ঘটনা। র্যাক ডেতে নীর তাকে জড়িয়ে ধরেছিল।
কিন্তু সে জানতো না এটা ফ্রেমে বন্দী আছে। নিশু কাপা হাতে আরো কিছু ছবি তোলে। প্রত্যেকটা ছবিতে নিশুর সাথে নীরের কিছু অন্যরকম ছবি। কোনোটাতে রিকশায় বসে নিশু নীরকে মারছে, আবার কোনোটাতে রেস্টুরেন্টে নীর নিশুকে খাইয়ে দিচ্ছে। দুইজনের দৃষ্টি বিনিময়ের কিছু ছবিও আছে, কিন্তু নিশু জানতো না এই মুহূর্তগুলো কখনো ফ্রেমে বন্দী হতে পারে। মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু সে তো জানতো না সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোও ভয়ঙ্কর হতে পারে। জানবে কি করে? সে তো একজন বন্ধুর মতো মিশেছে নীরের সাথে, একজন ভালো বন্ধু যে সবসময় অপর বন্ধুর হাসির জন্য যা খুশি করতে পারে, জড়িয়ে ধরতে পারে, খাইয়ে দিতে পারে, বা খেলা ছলে অন্যজনের চোখের ভাষা বুঝে নিতে পারে। তখন কেন নিশু নীরের চোখের ভাষা বুঝতে পারেনি? তখন তো সে শুধু বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা দেখেছিল। নিশুর আগের কথাগুলো মনে পড়তেই অজান্তেই তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। পানিটা রাজ্যের বুকে কাটার মতো আঘাত হানে। রাজ্য উদাস হয়ে জানতে চাইল, খুব ভালোবাসো নীরকে, তাই না? নিশু তার কথাই খুব রাগ হচ্ছে। ভালোবাসলে আজকে সে তার সাথে থাকতো? যদি সত্যিই ভালোবাসত তাহলে মরে গেলেও তাকে বিয়ে করতো না। তার ভালোবাসা এত ঠুনকো না, তাই রাগের মাথায় বলে ফেললো, ভালোবাসি। তো এখন কি করবেন? ছেড়ে দিবেন? ডিভোর্স করবেন? এতে আমার মুক্তি, রেহাই পাবো আপনার থেকে। নিশু কথাটা বলার সময় কখনোই ভাবেনি এর জন্য তাকে এভাবে ফেরত পেতে হবে। রাজ্য দাঁত চেপে বলল, রেহাই আমার থেকে তোমার এত সহজে মিলবে না, আর রেহাই না মিলার ব্যবস্থা করে দিচ্ছি। বাস শুরু হলো তার ভালোবাসার নিষ্ঠুর অত্যাচার। নিশুর স্বপ্নের কাঠগোলাপের বাসরা আর হলো না। রাজ্যকে বলা হলো না তাকে এক গুচ্ছ কাঠগোলাপ দিয়ে প্রেমাবেদন করার কথা। ঘড়িতে 3:10। নিশু ওঠার শক্তিটুকুও পাচ্ছে না। ছেলেটা তাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। সেও মনে মনে খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাজ্যকে সে এমনি এমনি ছেড়ে দেবে না। কাল থেকেই রাজ্যের জন্য সে ভয়ঙ্কর শাস্তি রেডি করবে। ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। রাজ্য ঘুম থেকে উঠে নিশুকে দেখতে পায়নি। কালো রাতের কথা মনে হতেই তার খুব অস্বস্তি লাগছে, খুব খারাপও লাগছে। তার আগে সবকিছুই যাচাই করে নেওয়া উচিত ছিল। ওরা তো বন্ধু ছিল, বন্ধুদের মাঝে তো এমন কিছু হতেই পারে। এখন নিজের উপরেও রাগ হচ্ছে রাজ্যের। ইচ্ছে করছে নিজের গালে নিজের চড় মারতে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। সে জানে শেষবার নিশু যখন তাদের বাড়ি থেকে চলে গিয়েছিল তখনও তার ভীষণ রাগ হয়েছিল নিজের উপর। তখনও নিজের গালে নিজে চড় মেরেছিল, কিন্তু ব্যথা পায়নি। আর এখন মারলেও ব্যথা পাবে না, তাই সে ব্যর্থ চেষ্টা করেও নি। উঠে ফ্রেশ হয়ে নেয়, নিচে নেমে দেখে নিশু সবার সাথে গল্প করছে। রাজ্যের বন্ধুরা সহ বাড়ি ভর্তি মেহমান। রাজ্য আড্ডার স্থলে যেতেই নিশু উঠে চলে যেতে চায়। রাজ্যের ছোট ভাই কাব্য নিশুর হাত ধরে বলল, কোথায় যাও ভাবি? আমি একটু আসছি, তোমরা আড্ডা দাও। রাজ্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে নিশু চলে যাওয়ার দিকে। রাজ্য সারাদিন চেষ্টা করেও নিশুর সাথে কথা বলতে ব্যর্থ হয়। শেষ বিকেলে ঘরে দিয়ে দেখে নিশু বেলকুনিতে দাঁড়িয়ে আছে। রাজ্য এই সুযোগটাই অপেক্ষা করছে। সে পেছন থেকে টু শব্দ না করে চুপিসারে নিশুর কাছে যায়। নিশুকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিশু কেঁপে উঠে পেছনে তাকায়। রাজ্যকে দেখে তার হাতটা সরিয়ে বলে, এসব করার জন্য রাত আছে তো? বলেই নিশু চলে যায় এখান থেকে। রাজ্যের বুকে তীরের মতো কথাটা গিয়ে বিঁধেছে। নিশু চলে যাওয়ার আগেই তার হাত ধরে বলে, আমি কাপুরুষ না নিশু, আজ থেকে তুমি মুক্ত। আমি তোমাকে কখনো কোনো ব্যাপারে জোর করব না, তুমি যা চাও তাই হবে। রাজ্য কথাটা বলে বাইরে চলে যায়। নিশু বুকার মতো তার যাওয়ার পানে চেয়ে আছে। সে কি ভেবেছিল আর কি হলো? এত দ্রুতই হার মেনে নিয়ে চলে গেল নাকি? আরো কিছু দেখতে হবে তাকে, আরো অনেক কিছু। এরপর থেকে রাজ্য আর নিশুর সামনেই আসেনি। নিশু রাজ্যের জন্য অপেক্ষা না করে রাতে শুয়ে পড়ে। শুয়ে পড়লেও ঘুম আসছে না তার চোখে। ছটফট করছে মনটা। রাজ্য কি বাড়িতে নেই? বাড়িতে থাকলে এখনো আসছে না কেন? নিশু ভাবতে না পেরে উঠে বসে। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ছেলেটা কি সত্যি তার উপর রাগ করে বাড়ি আসবে না? নিশু গুটি গুটি পায়ে সাদে যায়। তার শেষ সম্বল সাদ। আজ রাজ্য না আসলে সে সাদেই কাটিয়ে দেবে, তারাদের সাথে গল্প করবে।
তাদের জানাবে তার কত বাজে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু সে গুড়ে চিনি বালি মিশিয়ে দেয় রাজ্য। পেছন থেকে ধমকে বলে ওঠে, এত রাতে ছাদে কি করছো? নিশু রাজ্যকে দেখে ঘাবড়ে যায়, খানিকটা ভয়ও পায়। ফুটটুট নয় তো আবার, বলা যায় না, হতেও পারে। নিশু নিজের সাহস আটকিয়ে রাখার অদম্য চেষ্টায় নেমেছে। চোখ বন্ধ করে বলল, ভূতের বাচ্চা ভূত, তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? কখনোই না। আমি তো মহা বাজে একটা ভূতের সাথেই সংসার করি। কথাগুলো বলে চোখ মেলে দেখে রাজ্য হাওয়া। তার মানে রাজ্যের ভূতটা ভয় পেয়েছে তাকে। সে খুশিতে খুব জোরে হেসে ফেলে। তবে তার হাসি দীর্ঘস্থায়ী হলো না। ছাদের রেলিং এর কাছে রাজ্যের মতো অবয়বটা এখনো আছে। নিশু ঢুক গিলে বলল, তুই এখনো যাসনি ভূতের বাচ্চা? তার কথা শুনে সবে রাজ্য তার দিকে ফিরতে যায়, তখনই নিশু চোখ বন্ধ করে পড়ে যায়, যেন সে অজ্ঞান হয়ে গেছে ভেবেই চলে যায়। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে রাজ্য তার কাছে আসে। তারপর তাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। নিশু এতক্ষণে নিশ্চিত হলো এটা রাজ্য, কিন্তু সে চোখ খোলেনি। চোখ বন্ধ করে বিছানায় মরার মতো শুয়ে থাকে। তারপর একসময় ঘুমের দেশে তলিয়ে যায়। রাজ্যের ঘুম ভেঙে যায় মাঝরাতেই। তার কারণ নিশু তাকে ডাকছে। রাজ্য ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে নিশু, ডাকছো কেন? এক কাপ কফি খাওয়াবেন প্লিজ? রাজ্য নিশুর দিকে অবাক চোখে তাকায়। মেয়েটার মাথা খারাপ হয়ে যায়নি তো? তা না হলে এত রাতে কফি খেতে চাইছে কেন? স্বপ্নেও তো বলছে না, কারণ নিশুর চোখ দুটো খোলা। রাজ্য ফিসফিসিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নিশু? নিশু কাঁদো কাঁদো সুরে বলল, আমি জানতাম আপনি কখনো পরিবর্তন হবেন না, তাহলে শুধু শুধু কেন তখন কথা দিতে গেলেন? রাজু নিশুর কথা শুনে না গিয়ে পারল না। সে বেশ বুঝতে পারছে নিশু সুযোগের ব্যবহার করছে। রাজু কফি বানাতে গিয়ে এত ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলো। রান্নাঘরে প্রথমে তাকে চোর সাব্যস্ত হতে হয়েছে। তার কারণ রহিম চাচা এখনো ঘুমায়নি। তিনি রাজ্যকে দেখে ফেলেন। তারপর ফিসফিসিয়ে বলেন, কি ব্যাপার রাজ্য বাবা, এত রাতে চোরের মতো রান্না করে কেন আসছো? আমি চোরের মতো আসবো কেন রহিম চাচা? আমি তো কফি বানাতে আসলাম। কথাটা শুনে রহিম চাচা হো হো করে হেসে উঠে বলেন, হয় হয়, সদ্য বিয়ে করলে এমনিই হয়। রাজ্যের তখন লজ্জায় মাথা নিচু করে কফি বানাতে হয়েছে। সে কষ্ট করে কফি বানিয়ে আনলো আর এসে দেখে নিশু ঘুমাচ্ছে। তার ইচ্ছে করছে গরম কফিটা নিশুর মুখে ঢেলে দিতে। সে করতে পারছে তার নিজেরই দেওয়া কথার জন্য। নিশু রাজ্যের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। তার একটাই কারণ, রাজ্য তার ঘুম ভেঙে দিয়েছে। যখন দেখেছে ঘুমিয়ে পড়েছে, তখন ডেকে তোলার কোনো মানেই হয় না। মানে কিছুই না। এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। রাজ্যের ইচ্ছে করছে থাপ্পড় দিতে দিতে ভালোবাসা শেখাতে, কিন্তু সে নিশুকে কথা দিয়ে ফ্যাসাতে পড়ে গেছে। রাজ্য কফির মগ টেবিলে রেখে গিয়ে শুয়ে পড়ে। নিশু কিটকিটিয়ে হেসে মুখ লুকায়। রাজ্য তার দেখতে পেয়ে নিশুকে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ ডোবায়। নিশু রেগে বলল, এইসব কি হচ্ছে? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা? নিশু মুখ ছোট করে ফেলে। তার নিজের কথায় নিজেই ফেসে গেছে। নিশু কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ নিজের মুখ সরিয়ে নিন। কেন সরাবো কেন? আমার সুরসুরি লাগছে। রাজ্য নিশুর মতো হেসে কুটি কুটি হচ্ছে। নিশু জোরে ধাক্কা দিয়ে সরে যায়। রাজ্য ধাক্কা খেয়ে একটুর জন্য ফ্লোরে পড়ে যায়নি। বিছানা থেকে নেমে নিশু বলল, আপনি আপনার কথার খেলাপ করছেন কিন্তু। রাজ্য ভাবতে পারেনি এমন কিছু হবে। সামান্য কারণেই নিশু রেগে যাবে তা কল্পনাও করেনি রাজ্য। নিশু রাজ্যকে স্তব্ধ থাকতে দেখে বলল, আপনার সাথে এক বিছানায় থাকা অসম্ভব। বলুন আমি ঘর থেকে বেরিয়ে যাব না আপনি? রাজ্য নিশুর কথায় পুরোপুরি স্তম্ভ হয়ে যায়। রাজ্য কথাটা বলে বেলকনিতে চলে যায়। একটা সিগারেট ধরিয়ে নেয়। সে সচরাচর সিগারেট খায় না, খুব কম খায়। খুব মন খারাপ হলে, আর মন খুব ভালো থাকলে খায়। আজ তার মন খুব খারাপও না ভালোও না। তার মন মেঘের আড়ালে ঢেকে গেছে। রাগ হচ্ছে খুব নিজের উপর। ইচ্ছে করছে মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাজ্য দেওয়ালে সজোরে আঘাত করে। এদিকে নিশু বিছানায় এপাশ ওপাশ করছে। ঘুম কিছুতেই আসছে না চোখে।
রাতটা দুজনেই নির্ঘুম কাটিয়ে দেয়। সকাল সকাল নিশুর আবদার শুনে রাজ্যের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। নিশু এখন হসপিটালে যেতে চাইছে। উদ্দেশ্য নীরের সাথে দেখা করা। রাজ্য বাড়িতে খুব কষ্টে ম্যানেজ করে নিয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চালানো দেখে ঘাবড়ে যায় নিশু। মিনমিন করে বলল, আপনার মরার ইচ্ছা থাকলেও আমার নেই। রাজ্য কোনো কথা না বলে গাড়ির স্পিড না কমিয়ে খানিকটা বাড়িয়ে দেয়। নিশু দাঁত চেপে বলে, আপনি গাড়ি ঘুরিয়ে নেন, আমি যাব না কোথাও। কারো রাগ দেখার কোনো ইচ্ছে নেই আমার। রাজ্যের কোনো ভাবান্তর হলো না। সে আগের মতোই আগের স্পিডেই গাড়ি চালাচ্ছে। হসপিটালে পৌঁছানোর পরে নিশু গাড়ি থেকে নেমে একা একাই ভেতরে চলে যায়। রাজ্যের দিকে ফিরেও তাকায়নি, দেখেও নি সে আসছে কিনা। রাজ্য গাড়ি পার্ক করে গিয়ে দেখে নিশু বেশ ভালোভাবেই কথা বলছে নীরের সাথে। রাজ্যকে দেখেও না দেখার মতো করে এড়িয়ে গেল। রাজ্য হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইচ্ছে করছে দুটোকেই তুলে বাইরের ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে, কিন্তু সে তুলতে যাওয়ার আগেই নিশু চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে নীরের দিকে তাকিয়ে হেসে বলল, আসছি নীর, খুব দ্রুত আবার আসছি কিন্তু। তারপর রাজ্যের দিকে তাকিয়ে তাকে দেখে মুখ পাল্টে বলল, আপনি কি দাঁড়িয়ে থাকবেন? আমি চলে যাব। নিশু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে রাজ্যের। রাজ্য এক হাতে নিশুর গলা চেপে ধরে, তারপর নাক ফুলিয়ে বলে, তোমাকে আমি উঠতে দিয়েছি, তাই বলে ডানা ঝাপটাতে ঝাপটাতে চোখের আড়াল হতে দেব না, বুঝেছো? নিশু দম আটকে আসছে, খক খক করে কেসে ওঠে। রাজ্য নিশুর গলা ছেড়ে দিয়ে হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিন থেকে। চাদরে মুখ ঢেকে রাখা নীর মুখটা হালকা করে বের করে উকি দিয়ে তাদের চলে যাওয়া দেখে। রাজ্যকে বের হতে দেখে বুকে থুথু দিয়ে আবার মুখ ঢেকে শুয়ে পড়ে। নিশু আর রাজ্যের মার খাওয়ার পরে সে আর বিছানা ছাড়তে পারছে না। আজকে নিশুকে দেখে ভয় পেলেও তার সাথে কথা বলা বা শান্তি লাগছে। পরে আবার রাজ্যের রাগ দেখে আত্মা উড়ে গিয়েছিল ভয়ে, এখন আবার শান্তি লাগছে। রাজ্য নিশুকে টানতে টানতে পার্কিং লটে নিয়ে আসে। গাড়ির দিকে পা বাড়াতেই নিশু তার হাতে কামড় বসিয়ে দেয়। রাজ্য নিজের হাতের দিকে তাকিয়ে অবাক না হয়ে পারল না। তা না হলে এমন করে কাউকে কামড়িয়ে রক্ত ছড়াতে পারে? নিশু হ্যাসকা টানে নিজের হাত সারিয়ে আনলে রাজ্যের ভাবনার জগতের অবসান হয়। নিশুর দিকে তাকিয়ে দেখে সে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মুখ কুঁচকিয়ে সে বলল, এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছেন কেন? দেব নাকি আরেক কামড়? এবার কিন্তু হাত কামড়ে ছিঁড়ে ফেলবো। তারপর সেটা গলায় ঝুলিয়ে লোকজনকে দেখিও তুমি কতটা রাক্ষসী মেয়ে। তখন যদি জিজ্ঞাসা করে আমি রাক্ষসী হলাম কিভাবে, আমি বলবো আপনার অত্যাচারে। আমি অত্যাচার করি না? তা কয়দিন তোমায় খেতে দেইনি? কয়দিন ঝাঁটাপেটা করেছি? নিঃস্ব মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে। রাজ্য এক পা দুই পা করে এগিয়ে যায় তার দিকে। তা জিজ্ঞেস করতে থাকে অত্যাচারের কথা। নিঃস্ব কিছু না ভেবেই ভোর দৌড় দিতে চায়, কিন্তু রাজ্য তার হাত ধরে ফেলে। হাতটাকে নিজের হাতে রেখে গাড়িতে আটকে ধরে। নিঃস্ব হাত মুসরিয়ে আনার চেষ্টা করতে রাজ্য খুব জোরে চেপে ধরে। নিঃস্ব শব্দ করতে আবার ঢিলে করে দেয়। রাজ্য ভ্রু নাচিয়ে বলল, মুখের বুলি হাওয়া হয়ে গেছে। কি অত্যাচার করি বলো না কেন এখন? নিঃস্ব মিনমিন করে বলল, আপনাকে বলবো না, আমি পুলিশকে বলবো। কাকে বলবে? পুলিশকে? ও আচ্ছা, চলো পৌঁছে দেই আমি। না, আমি একা একা যাব। কথাটা বলে নিশুর সচরে রাজ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করে। রাজ্য পেছন থেকে ডাকলেও নিশুর সাড়া না দিয়ে হাঁটতে থাকে। রাজ্য দ্রুত পা চালিয়ে নিশুর হাত ধরে ফেলে। নিশুর রাগান্বিত স্বরে বলল, হাত ছাড়ুন। এসব কি ধরনের ছেলে মানুষই নিশু? বাড়াবাড়ি না করে বাড়ি চলো। নিশু খানিকটা আওয়াজ করেই উত্তর দেয়, আমি বাড়াবাড়ি করছি, আপনি করছেন না। ঠাস করে গালে যখন একটা পড়বে তখন বুঝতে পারবে বাড়াবাড়ি কে করছে। নিশু দ্বিগুণ আওয়াজে বলল, আপনি আমাকে মারলে আমি আপনাকে ছেড়ে দেব? কি করবে তুমি? নিশু উত্তর দেওয়ার আগেই একটা লোক তাদের সামনে আসে।
পরপর আরো কিছু মানুষও চলে আসে। রাজ্য ঘাবড়িয়ে গিয়ে নিশুর হাত ছেড়ে দেয়। নিশু সুযোগ পেয়ে হন হন করে চলে যায়। রাজ্য পেছন থেকে নিশু নিশু বলে চিৎকার করছে ঠিকই, তবে এগোতে পারছে না, কারণ মানুষগুলো রাজ্যকে ঘিরে রেখেছে। নিশু হাঁটতে হাঁটতে রাজ্যের চোখের আড়াল হয়ে যায়। এদিকে রাজ্যকেও সত্যি দিচ্ছে না তারা। তার ইচ্ছে করছে নিশুকে কাঁধে করে তুলে নিয়ে অ্যাসিড মশার আবাসস্থলে রেখে আসতে, নতুবা কোনো উঁচু গাছের আগায় ঝুলিয়ে আসতে। রাজ্যের লোকগুলোকে ম্যানেজ করতে গিয়ে অনেকটা সময় লাগে। কোনো মেয়েকে রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে দেখলেই চলে, সাধারণ পাবলিকগুলোও তখন হাতে নোবেল পায়। রাজ্যের ইচ্ছা একদিন এসব পাবলিকদের চৌবাচ্চায় ডুবিয়ে মারার। নিশু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে। সব কেমন অচেনা লাগছে তার কাছে। কখনো একা সে পথ চলা শেখেনি, বরাবরই তার বাবা নতুবা ভাই কোথাও নিয়ে গেছে। বলতে গেলে ভার্সিটি ছাড়া অন্য কোথাও যায় না নিশু। তার এখন কান্না পাচ্ছে, ভয়ও করছে খুব। কেন যে তখন রাজ্যের সাথে ঝগড়া করতে গেল। এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে নিশুর। রাস্তায় দাঁড়িয়ে পড়ে নিশু, কারণ পরবর্তী গন্তব্য কি সে জানে না। হাতে ফোনটাও নেই, শ্বশুরবাড়ি সে ফোন নিয়ে আসেনি, আর নতুন ফোনও কেনাও হয়নি। হঠাৎ করে আওয়াজে আটকে ওঠে নিশু। নিশু তাকিয়ে দেখে তাদের ঝগড়ার সময় প্রথম যে লোকটা এসেছিল সেই লোকটাই এখানেও। নিশু ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। তার কাছে শেষ অবলম্বন তার পা দুটো, তাই দেরি না করে দৌড়াতে শুরু করে দেয়। রাজ্য শহরময় তন্ন তন্ন করে নিশুকে খুঁজেও যখন পায়নি, তখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যায়। গম গম করা বাড়িটা এখন শোক সভা বসিয়েছে। রাজ্যকে দেখে চমকে ওঠে নিশুর বাবা। ফর্সা চেহারায় গাঢ় ক্লান্তির ছাপে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। খাড়া হয়ে থাকা চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে ছিটিয়ে আছে। কয়েক ঘন্টায় ছেলের অবস্থান শোচনীয়, তাই তিনিও আর কিছু না বলে পুলিশ স্টেশনে যায় মেয়ের খোঁজে। কলিং বেল বেজেই চলেছে। রাজ্যের মা শক্তি পাচ্ছে না উঠে গিয়ে দরজাটা খুলে দিতে। রাজ্য নিজেকে সামলে নিয়ে বলল, বেল বাজছে মা, বসে আছো কেন? ছেলের কথায় হুঁশ ফিরে তার। দৌড়ে যায় দরজা খুলতে। দরজার বাহিরের মেয়েটাকে দেখে চমকে ওঠেন তিনি। মেয়েটা হাসি মুখে বলে, ভালো আছেন আন্টি? কেমন আছো হীর? হীর উত্তর দেওয়ার আগে তার পেছনে থেকে নিশু এসে জড়িয়ে ধরে রাজ্যের মাকে। ফুপিয়ে কেঁদে ওঠে সাথে সাথে। নিশুর মনে হচ্ছে এতক্ষণ সে তার জান ফিরে পেয়েছে। একটু আগের কথা মনে হতেই তার শরীরে কাঁটা দিয়ে উঠছে। রাজ্যের মা নিজেও কেঁদে ফেলেন। নিশুকে নিয়ে দ্রুত ফিরে আসেন আগের জায়গায়, কিন্তু কেউ তার খেয়াল নেই। তিনি আহ্লাদে আটখানা হয়ে বললেন, দেখো কে এসেছে রাজ্যে। রাজ্য খানিকটা বিরক্ত হয়ে তাকায়। নিশুকে দেখে সে আপনা আপনি দাঁড়িয়ে যায়। নিশু দৌড়ে রাজ্যের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রাজ্যের মনে হচ্ছে তার আত্মাটা বুঝে নিজের দেহ পেয়েছে। পরক্ষণে এই রাস্তায় ঘটে যাওয়া ঘটনা মনে হতেই ছিটকে যায় নিশুর থেকে। নিশু মুখ ছোট করে তাকালেই রাজ্য কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। নিশু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে কিছু বলতে চায়, কিন্তু সুযোগ না দিয়ে আরো একটা থাপ্পড় অপর গালে দেয়। নিশু এবার দুগালায় হাত ধরে রাখে। রাজ্যের মা ছুটে এসে নিশুকে জড়িয়ে ধরে। তিনি রাজ্যের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলেন, কি হচ্ছে এইসব রাজ্যে? মেয়েটাকে মারছিস কেন তুই? রাজ্য ক্ষীণ দৃষ্টি নিয়ে নিশুর দিকে তাকিয়ে বলে, যে যার যোগ্য। রাজ্যের মা রাজ্যকে ধমকে নিশুকে তার ঘরে নিয়ে যায়, তাকে ফ্রেশ করিয়ে দেয়। রাজ্য ঘরের কোণে হীরকে দেখে অবাক হয়। মেয়েটা কি সত্যি এলো নাকি ভূত? রাজ্যের অবস্থা হীর হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেছে, তাই মুখে বিরাট হাসির রেখা ঝুলিয়ে বলল, কেমন আছো রাজ্য? রাজ্য চুপ করে আছে। তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। সে কল্পনা করেনি কখনো হীরের সাথে তার দেখা হবে। মেয়েটা কেমন বদলে গেছে, আগের থেকে কালো হয়ে গেছে, চোখের নিচে কালচে ভাব এসেছে। ঘুমোয় না নাকি? খাওয়া দাওয়া কি কমিয়ে দিয়েছে? মনে হচ্ছে পাতা শিলেই উড়ে যাবে। রাজ্যকে চুপ থাকতে দেখে হীর আবারও বলে ওঠে, আমাকে দেখে চমকে যাওয়ারই কথা, তাই বলে থমকে যাবে? রাজ্য আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, হঠাৎ এতদিন পর। বসে কথা বলি।
ও সরি সরি, প্লিজ বসো না। হীর মুস্কি হেসে সোফায় বসে রাজ্যকেও বসতে বলে। রাজ্য হীরের দিকেই তাকিয়ে আছে। এক ভয়ঙ্কর আত্মগ্লানি তাকে চেপে ধরেছে। মেয়েটার সাথে সে অন্যায় করেছে, ভয়ঙ্কর অন্যায়। তারপরেও কেমন হাসি মুখে কথা বলছে তার সাথে। মেয়েরা কি এমনই নাকি শুধু হীর এমন? রাজ্যের এখনো মনে আছে 2.5 বছর আগের ঘটনাটা। এক গাদা লোকের সামনে হীরকে অপমান করার কথা। শুধুমাত্র তাকে সে প্রপোজ করার জন্য হীর শেষ পর্যন্ত ভার্সিটি ছেড়ে চলে গিয়েছিল অন্য কোথাও। আজ এত বছর পর তাকে দেখে অবাক হওয়ারই কথা। হীরের কথায় রাজ্য 2.5 বছর আগে থেকে বর্তমানে ফিরে আসে। হীর ভ্রু কুঁচকিয়ে বলল, রাজ্য, আর ওকে? আই এম ওকে। তো বললে না যে কেমন আছো? ভালো, তুমি? যেমন রেখেছিলে। রাজ্য করুণ দৃষ্টিতে হীরের দিকে তাকালেই হীর শব্দ করে হেসে উঠে বলে, আই এম জাস্ট কিডিং, টেক ইট ইজি। রাজ্য বিস্ময় দুঃখে নিচে তাকিয়ে আছে। তার খুব অস্বস্তি হচ্ছে। হীরের কথাই সে উপরে তাকায়। হীর গলা ছেড়ে বলল, জিজ্ঞেস করলে না তো আমি কিভাবে মিশুকে পেলাম? রাজ্য খানিকটা অবাক হলো, তবে কিছু বলার আগেই হীর বলে ফেলে, তোমার মাঝে কি কিছু হয়েছে? রাজ্য অনিমেষ দৃষ্টি নিয়ে তাকায় হীরের দিকে। হীর কিছুটা বিব্রত হয়ে বলে, আই এম সরি, তোমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে থাকি। রাজ্য কিছু বলেনি, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। হীর ঠান্ডা গলায় বলল, একটা নতুন সম্পর্ক গড়ে তোলা এত সহজ না রাজ্য। এর জন্য স্যাক্রিফাইস, ভালোবাসা, মান, অভিমান সব কিছুরই দরকার। আবার একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর বোঝা যায় এর মানে ঠিক কতটা গুরুতর। তাই তোমরা ভেবেচিন্তে কাজ করো। আজকের ঘটনায় নিশুর অবশ্যই দোষ ছিল। তার মোটেও উচিত হয়নি এসব কিছু করার। তবে তুমিও কিন্তু তাকে সময় দিতে পারো। তার সবটা মেনে নিতে অবশ্যই সময় লাগবে। আজ আমার গাড়ির সামনে না পড়ে যদি অন্য কারো গাড়ির সামনে পড়তো তাহলে খারাপ কিছু হতে পারত। এই দোষটা সম্পূর্ণই নিশুর। তোমার উচিত ছিল সবার সামনে তাকে না মেরে ঘরে গিয়ে মিট করার। এখানে দোষটা অবশ্যই তোমার। রাজ্য কথাগুলো শুনে বিড়বিড় করে বলল, এই মেয়েকে সোজা করার পথ আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ হীর। রাজ্য সন্ধ্যা পর্যন্ত হীরের সাথে বসে কথা বলল। থাপ্পড়ের পর একবারও দেখা হয়নি নিশুর সাথে। সে ইচ্ছে করেই করেনি। অবশ্য নিশু বেশ কয়েকবার উপর থেকে উকিঝুঁকি দিয়েছিল। সে দেখেও না দেখার মতো করে হেসে খেলে হীরের সাথে সময় কাটিয়ে দেয়। বেশ রাত করে এসে খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে ঢোকে। নিশু আয়নার সামনে বসে চুলে বিনুনি করছে। রাজ্য খাবারের প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে খাবারের প্লেট ঠিক জায়গায় থাকলেও নিশু নেই। সে বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাজ্য ইচ্ছে করে জোরে শব্দ করে তাকে ডাকছে। নিশু বিরক্তিকর শব্দ করে এসে বলল, আমি কি কানে কালা? আসতে বললে শুনতে পায় না? মায়ের থেকে শুনলাম খাওনি কেন? খিদে নেই। খিদে নেই কেন? তুমি রোবটা নাকি? না খেলেও চলে। রাজ্য উত্তরের অপেক্ষা না করে প্লেট হাতে নিয়ে বসে পড়ে। নিশু ভেবেছিল সে হয়তো তাকে খাইয়ে দিবে, কিন্তু এমন কিছু হয়নি। রাজ্য ভাত মেখে নিজের মুখে পুড়ে শব্দ করে চিপুতে চিপুতে বলে, মেয়েরা সাধারণত একটা কারণেই রাতে ভাত খায় না, স্বামীর আদর খাওয়ার জন্য। তুমি কি এমন কিছু ভাবছো? তাহলে সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে খেতে বসো। সত্যি বলতে নিশুর আসলেই ভীষণ খিদে পেয়েছে, কিন্তু রাজ্য তাকে একবারও জিজ্ঞেস করেনি খাবে কিনা। এখন সে কি রাজ্য থেকে প্লেটটা ছিনিয়ে আনবে? অবশ্যই এটা ছাড়া উপায়ও আর নেই। নিশু চুপচাপ দাঁড়িয়ে রাজ্যের খাওয়া দেখছে আর মনে মনে প্রস্তুতি নিচ্ছে খাবার ছিনিয়ে আনার। কি ভয়ঙ্কর বাজে ঘটনা সে ঘটাতে যাচ্ছে, ভাবলেই তার মাথা ঘুরিয়ে উঠছে। কিন্তু কিছুই করার নেই। সারা রাত সে না খেয়ে কিছুতেই কাটাতে পারবে না। নিশু রাজ্যের দিকে তাকিয়ে মনে মনে প্ল্যান করছিল কিভাবে কেড়ে আনবে। সবে মাত্র সে হাত বাড়াবে তখনই রাজ্য তার দিকে তাকায়। সে মুখ বটে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নিশু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমার পেট খারাপ হবে তো?
নিশু রাজ্যের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। তার কান্না পাচ্ছে। কি অবস্থা হলো তার? আজ থেকে খাবার ছিনতাই করে খেতে হয়। নিশুর কাঁদকাত চেহারা দেখে রাজ্য বলল, নিশু, তুমি কি ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিবে নাকি? আমি তো জাস্ট মজা করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাকিয়ে থাকো, আমি কিচ্ছু বলবো না। রাজ্যের কথা শুনে নিশু আরো বেশি কান্না পাচ্ছে। ছেলেটা কি পরিমাণ বাজে! এত কথা না বলে একবার বললেই তো পারে। চলো নিশু,